ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে কি বলে কোর চ্যাপ্টার, যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। দি থিং ইজ, আমরা চিন্তা করলাম যে পিবি একাডেমিয়া থেকে তোমাদের জন্য পুরা কেমিস্ট্রি বইটা আমি কাভার করে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট ইউ ক্যান এইস ইউর টেস্ট এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন এক্সাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা আমাদের গুণগত রসায়ন, এটা কি হলো আমাদের ইরেজার কোথায় টেটেটে এরপরে গুণ, আমার বাংলা হাতে লেখা খুবই ভালো, কেউ মাইন্ড করো না। গুণগত রসায়ন। ওকে, আমরা আজকে বেসিক্যালি ফার্স্ট পার্টটা পড়বো, সেটা হলো পার্ট 1, হুইচ ইজ রাদারফোর্ডস অ্যান্ড রাদারফোর্ড পরমাণু মডেলটা বেসিক্যালি আজকে পড়বো আমরা। সো আর কথা না বাড়ায় আমরা পড়া শুরু করে দিই। এটা কি হইলো আমাদের? আচ্ছা, আমরা যদি মেইন স্লাইডে যাওয়া শুরু করি, প্রথম আমাদের যে কনটেক্সটটা আসে সেটা হলো পরমাণুর গঠন ও পরমাণুর বিভিন্ন মডেল। তো পরমাণু মডেলটা আসলে কি বোঝায়? পরমাণু মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা, এটা একটা প্রপোজাল টাইপ, যেটা বা যাতে পরমাণু গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। এটা তোমরা স্লাইড দেখে মুখস্থ করে নিও, লাগবে না জীবনে কোনো দিন হুদাই এটা দেওয়া, জাস্ট হ্যাঁ এরকম একটা জিনিস এক্সিস্ট করে, এটা জাস্ট বুঝে নাও যে হ্যাঁ পরমাণু মডেল কি। পরমাণু মডেল হলো একটি ভিত্তি বা প্রস্তাবনা যাতে পরমাণু গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। এখন আসি আসল জিনিস। এখন পরমাণু মডেল আসলে অনেক ধরনের হয়েছে, এর মধ্যে 3টা মোস্ট রিনাউন্ড অথবা গ্রহণযোগ্য মডেল যেটাকে বলা হয়। ফার্স্টে যেটা আসে সেটা হলো থমসনের পরমাণু মডেল বা কিসমিস মডেল বা প্লাম পুডিং মডেল। এটা বিজ্ঞানী জে জে থমসন 1898 সালে দিয়েছে। এর আগে 1897 সালে জে জে থমসন, আমার জের কি হইল এটা, জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। ইলেকট্রন আবিষ্কার কিভাবে আবিষ্কার করলো আসলে? সে ইলেকট্রন আবিষ্কার করছে যে এক্সপেরিমেন্টটা দিয়ে, সেটা হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, তার এক্সপেরিমেন্টের নাম ছিল এটা। এখন এই এক্সপেরিমেন্ট করে আসলে সে আউটকাম কী কী পেয়েছে সেটা আমরা দেখব এখন। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, হ্যাঁ ওকে। তো আমরা কিসমিস মডেল বা প্লাম পুডিং মডেলকে এটা যদি আমরা দেখি, সো আমরা একটা নতুন স্লাইড খুলে ফেলি। আচ্ছা, এখানে অনেক কিছু এসে পড়ছে, আমরা জাস্ট সিলেক্ট করে সব ডিলিট। হ্যাঁ, তো যখন সেই মডেলটা দিল, সে প্রস্তাবনা দিল কিছু, যে আচ্ছা আমি যেটা দিলাম সে আসলে কিসের বেসিসে এগুলো দিস, সেটা যদি আমরা দেখি। এটা হইলো আমাদের থমসন পরমাণু মডেল দিল 1898 সালে। সে আসলে এটার মধ্যে কি কি ডিফাইন করতে চাইছে? সে বলল যে আমরা যেরকম কেক দেখি না, যে এটা একটা কেক বা পুডিং, পুডিংয়ের মধ্যে আমরা কিসমিস ছিটাই ছিটাই দিলাম, বা উপর থেকে যদি দেখি তাহলে আমরা কি দেখি? পুডিংটা এরকম দেখি না, একটা সার্কুলার, অ্যান্ড এখানে আমার কিসমিসগুলা, এটা কিসমিস একটা, এটা কিসমিস একটা, এখানে তুমি অনেকগুলো কিসমিস দিলা সাপোজ, করে তো কিসমিসগুলো দেখি। তো যে যে থমসন যেহেতু ইলেকট্রন আবিষ্কার করে ফেলছে, সো সে বলল যে এই যে সার্কেলটা, এইটা আমাদের প্রোটন, আর ভিতরে যে কিসমিসগুলো এগুলো আমাদের ইলেকট্রন একটা একটা করে। আচ্ছা বলো তো, আমরা যে মডার্ন হিসাবে আমরা পরমাণু মডেল জানি, এটার হিসাবে কি এটা সত্য যে ভিতরে ইলেকট্রন থাকে অ্যান্ড বাইরে আমার পজিটিভ চার্জ থাকে? অবভিয়াসলি সত্য না। বাট তখন সে সে এটা বলছে যে আচ্ছা এরকম একটা কিছু। তো সে যখন এটা বললো, সে এটা কিছু বিশেষ নাম দিছে। ফার্স্ট অফ অল যে নামটা আসছে সেটা হলো, এটা কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল। এরপরে যে নামটা আসছে সেটা হলো প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং
মডেল। এরপরে এটা আরেকটা নাম আসছে, সেটা হলো তরমুজ মডেল। তরমুজ যখন কাটা হয় তখন দেখো না যে এটা যদি তরমুজের লেয়ারটা হয়, এখানে বিচিগুলো থাকে তরমুজের, এভাবে দেখো না কালো কালো। তো সে কি বললো যে হ্যাঁ এই সাইডের যে আউটার লেয়ারটা এটা হলো আমার প্রোটন বা পজিটিভ চার্জ, আর ভিতরে হলো ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। তো এগুলো আমরা মুছে দিই, অ্যান্ড ইয়া দ্যাটস ইট। এটা তাহলে আরেকটা নাম হলো আমার তরমুজ মডেল। তো এটার নাম তরমুজ মডেল গেল। এখন সে বলল এখানে কাহিনী যে এখানে যে পরমাণু, মানে এই পুরাটা হলো আমার পুডিংটা, আউটার সারফেসটা, এটাই তো। তাইলে সে বলল এই পুডিংটা আসলে আমার পরমাণু। ওই যে বললাম, সে বললো পজিটিভ চার্জ, তো সে বললো এটা হলো আমার পরমাণুটা। আর আমার যে কিসমিসগুলো সেটাকে সে বলল যে দিজ আর ইলেকট্রনস। ওকে, এখানে আশা করি কোনো সমস্যা নাই। তো সে যেই কথাটা বলল এখানে সেটা হলো, আমরা যদি ডাবল কোড দিই, এর ভিতরে যদি লিখি আমরা, সে খুবই সুন্দর একটা কথা বলছে, বলছিল পরমাণু হলো পরমাণু হলো পুডিংয়ের মতো। এতক্ষণ তো আমরা তাই দেখতেছি, সে তো এটাই বললো যে পুডিংটা যেটা, এটাকে আমরা কি বললো, সে পরমাণু বললো। তাহলে এটা পরমাণু হলো, আচ্ছা হলো পুডিং এর মতো, যেখানে পরমাণু হলো পুডিং এর মতো, আরে যেখানে ইলেকট্রনগুলো আরে হাতের লেখা কিসমিসের মতো ছড়ানো অবস্থায় থাকে। ওকে, গট ইট। আশা করি এখানে বুঝছো যে আসলে যে থমসন মডেলটা আসলে কি রেফার করছে আমার। তাইলে এর আগে আমরা কি জানলাম, এর আগের স্লাইডটা যদি যাই, এর আগের স্লাইডে আমরা জানলাম যে সে ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে বলল যে ইলেকট্রন এক্সিস্ট করে। ইলেকট্রন আবিষ্কারক কিন্তু সেই, যেমন আমাদের প্রোটনের আবিষ্কারক বা নিউক্লিয়াসের আবিষ্কারক হলো রাদারফোর্ড, আমরা কিছুক্ষণ পরেই দেখবো। সেরকম আমাদের যেই ইলেকট্রন আছে, ইলেকট্রন আবিষ্কারক হলো আমাদের কে, থমসন, স্যার জে থমসন। আমরা একটু এটার জিনিসপত্র ঠিক রাখলাম, না হয়তো তোমাদের পিডিএফটা পড়তে গেলে ভেজাল হতে পারে। সো হ্যাঁ, দ্যাটস গুড। তো এই টাইমটা একটু মনে রাখবা যে 1897 সালে আমার ইলেকট্রন আবিষ্কার হয়েছে, অ্যান্ড সরি হ্যাঁ 1897-তে অ্যান্ড 1898-তে স্যার জে থমসন আমার প্লাম পুডিং মডেল দিস। এখন আমাদের এটা পড়াশোনা শেষ। প্লাম পুডিং মডেল নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? হোপফুলি নাই। 1898 সালে দিল, সে বললো কি এই যে পুডিংটা পুরাটা হলো পুডিংয়ের ভিতরে আমরা কিসমিস দিই। তো সে বললো যে এই পুডিংটা হলো আমার পরমাণুটা, অ্যান্ড ভিতরে যে কিসমিসগুলো আছে এগুলো হলো ইলেকট্রনস। সো সে বললো পরমাণু হলো পুডিংয়ের মতো, যেখানে ইলেকট্রনগুলো কিসমিসের মতো ছড়ানো অবস্থায় থাকে। হোপফুলি ক্লিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আস্ক করবো। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে নেক্সটে আমার কী আসে? আমার তো তাইলে বলতে পারো যে ভাই তাই তো এটা শেষ, আমার কোনটা শেষ? আমাদের এই যে গ্রহণযোগ্য মডেল এক শেষ। এখন আমাদের আসে রাদারফোর্ড পরমাণু মডেল। তো আমরা এখন হেড টুয়ার্ডস রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা আসলো 1911 সালে। এখন রাদারফোর্ড পরমাণু মডেল, সর্বপ্রথম কোয়েশ্চেন আমার, রাদারফোর্ডকে আবিষ্কার করছে নাকি অন্য কেউ? তো আমরা এখন এটা দেখবো যে আসলে সে আবিষ্কার করলো নাকি অন্য কেউ আবিষ্কার করলো, যে কীভাবে আবিষ্কার করলো, আসলে কাহিনী কী ছিল এখানে, কী কী ইউজ করা হয়েছে, কেন করা হয়েছে, আমরা সেগুলো দেখব। তো আমরা যাই রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয়েছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এটা হলো আলফা রে বিচ্ছুরণ পরীক্ষা হয়েছে। আচ্ছা, এখন আলফা রে এর কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? যেগুলো এমসিকিউতে দিতে পারে, মাঝে মধ্যে দেয়। এখন আলফা কণার বৈশিষ্ট্য হলো, প্রথমে এটা একটা যৌগিক কণা। ওকে, আমরা নতুন স্লাইডে যদি যাই একটা, এটা কত নম্বর স্লাইডে আমরা, পেজ নাম্বার 4 ডুপ্লিকেট, হ্যাঁ এটা
এটা ক্লিন করে ফেলি আমরা। আলফা রে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। আলফা রে ফার্স্ট অফ অল নাম্বার 1 বৈশিষ্ট্য কি? এটা নাম্বার 1 বৈশিষ্ট্য হলো এটা একটা যৌগিক বা কম্পোজিট, বোঝা তো যায় না, হ্যাঁ কম্পোজিট কণা গেল। আচ্ছা, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। আলফা কণাটা আসলে কি? বললাম যে ভাইয়া বললো যে এটা একটা যৌগিক কণা। এটা আসলে কি? এটা কী রকম দেখতে হয়? এটা বেসিক্যালি আমরা যে হিলিয়াম দেখছি না এতদিন, হিলিয়ামকে কি দেখি আমরা? হিলিয়ামে 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন 1s2, রাইট? এটা দেখে আসছি। সো এখানে যদি আমরা দেখি এটাকে হিলিয়াম 2+ বলা হয়। আচ্ছা বলো তো 2+ মানে কি? এখানে কি কোনো ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে না, 0 ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নাই। তার মানে কি বোঝায়? আমরা এর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে আসলে এর কোনো ইলেকট্রন নাই, হিলিয়াম 2+। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এর মধ্যে কি আছে আসলে? হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন আছে, হিলিয়ামের মধ্যে 2টা নিউট্রন আছে, ইজন্ট ইট? এটা তো আছে, প্রোটন তো আর বাদ চলে যায় না, যেহেতু হিলিয়াম কণা তার মানে প্রোটন অবশ্যই আছে, 2টা প্রোটন, 2 নাম্বার মৌল, আর 2টা নিউট্রন তো থাকে, ভর সংখ্যা 4 আমরা জানি। তো এটা গেল। তাইলে এখান থেকে আমরা বলতে পারি কি আলফা কণার ভর সংখ্যা 4, এটা 4, হ্যাঁ 4, এটুক তো আমরা ক্লিয়ারলি বলতে পারি না। এরপরে আমরা আসি, আর কি কিছু বলা যায় এখানে? আর কিছু না, আর কিছু বলার দরকার নেই তেমন। সো এটাই আর কি মেইন কথা। বইয়ের মধ্যে দেখবো একটা সংজ্ঞা আছে, সেটা হলো হিলিয়াম পরমাণু হতে 2টি ইলেকট্রন বের করে নিলে যে ধনাত্মক, এই যে ধনাত্মক, ইউ ক্যান ক্লিয়ারলি সি ফ্রম হিয়ার যে ধনাত্মক, এটা কি তোমার মুখস্থ করার দরকার আছে? আর কোনো দরকার নেই। ধনাত্মক যে হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় সেটাই হলো আলফা কণা। এটার মধ্যে আসলে মুখস্থ করার কিছু নেই আর। অ্যান্ড এটাই আপাতত আমাদের হিলিয়াম কণা টনা পড়া শেষ, সরি আলফা কণা পড়া শেষ আর কি। তো বুঝছো তো হোপফুলি, আর কোনো কোয়েশ্চেন্স আশা করি নাই। যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় দেন ইউ ক্যান আস্ক মি ফ্রিলি, সমস্যা নেই। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্টটা সে কবে করছে? সে করছে হলো 1909 সালে। সেই এক্সপেরিমেন্টটা করছে কবে? 1909 সালে। ওকে, 1909 সালে গেল। এখন এই পরীক্ষাটা কারা করছে? যে ফার্স্টে আমরা বলে আসছি যে পরীক্ষাটা সে নিজে করে নাই, তার স্টুডেন্টস ছিল 2জন, নাম হলো গাইগার অ্যান্ড মার্সডেন। আচ্ছা সাদা কালি কেন, আমাদের লাল কালিতে নেই, সুন্দর লাগবে দেখতে। এই যে গাইগার আর মার্সডেন, এরা 1909 সাল থেকে এক্সপেরিমেন্ট শুরু করে দিস। 1909 সাল থেকে এগুলো এক্সপেরিমেন্ট করতেছে। কি এক্সপেরিমেন্ট করতেছে? যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই যে এই এক্সপেরিমেন্টটা। কারণ আলফা কণাকে এই যে ইলেকট্রন ভি নিউক্লিয়াসকে একটা ছোট্ট সংখ্যা আছে, পড়তে ইচ্ছা করলে পড়ে না, দরকার নেই বাদ। কাহিনী হচ্ছে এক্সপেরিমেন্ট আসলে কি করছে সেটা যদি আমরা আগাই। আলফা কণা আমাদের শেষ পড়া। আচ্ছা, এক্সপেরিমেন্টটা কী করছে আগে সেটা দেখি, এরপর ওগুলো দেখবো। সে এক্সপেরিমেন্ট করছে হলো এখানে একটা ব্লক নিছে। কী ব্লক নিছে? এখানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো রাখছে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কেন রাখছে? কারণ এগুলোই হিলিয়াম কণা বের করে আর কি। এখন এর মধ্যে কি কি সাবস্টেন্স রাখছে সে রাখতে পারে রেডিয়াম, যে রেডিয়াম যেটা হলো 88 নাম্বার মৌল। এরপর সে রাখতে পারে ইউরেনিয়াম, যেটা আমাদের 92 নাম্বার মৌল। এই দুইটা তেজস্ক্রিয় মৌল আর কি। এগুলো থেকে বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম আমাদের আলফা কণা বিচ্ছুরণ হয়। সো সে এটা রাখলো, রাখার পরে যখন এখান থেকে আলফা কণা বিচ্ছুরণ হচ্ছে, তখন এই যে আমাদের এই যেই বাইরের পর্দাটা দেখতে পাচ্ছ না, এটাকে জিঙ্ক সালফেট পর্দা বলা হয়, বা বইয়ের মধ্যে যদি দেখো লেখা থাকবে অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা, জিঙ্ক সালফেট পর্দা। অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা কেন বলা হচ্ছে? অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা বলা হচ্ছে কারণ হলো যখন এইখান থেকে আমাদের, আচ্ছা আমরা এখানে আসি, এরপর আমরা বলি জিঙ্ক সালফেটটা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা কেন। এটা হলো আমাদের গোল্ড প্লেট। ওকে, এই গোল্ড প্লেটে এই আলফা কণাগুলো এসে
কিছু বাড়ি খাচ্ছে, চলে যাচ্ছে, আবার কিছু বরাবর চলে যাচ্ছে। এই যে দেখো চলে যাওয়ার ফলে এইখানে কি আমার সবুজ সবুজ যে এই সার্কেলগুলো দেখতে পাচ্ছ না, 1টা 2টা 3টা, এই সবুজ সবুজ সার্কেলগুলো দেখা যাচ্ছে না? এগুলো কেন হচ্ছে জানো? এই যে অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা বললাম না, ফর দিস, খালি এটাই রিজন যে এটাকে বলা হচ্ছে হলো অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা। ইংলিশ কি অনুপ্রভা ফসফোরিসেন্ট সাবস্টেন্স, রিসেন্ট বানান কি ছিল? RES, হ্যাঁ রিসেন্ট। তোমরা আবার ওই তৎক্ষণাৎ রিসেন্ট মনে করো না, এই রিসেন্টটা একটু বানান আলাদা। ইউ ক্যান চেক ইউর বুক অ্যাজ ওয়েল, ওই যে হাজারি স্যারের একখান বিখ্যাত বই দেখতে পারো। এত সাবস্টেন্স। তো কথা হচ্ছে এটাকে কেন ফসফোরিসেন্ট সাবস্টেন্স বলা হচ্ছে, বা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা কেন বলা হচ্ছে? অনুপ্রভা সৃষ্টিকারী পর্দার আসলে কাজ কি? তোমরা এক্স-রে করছো কোনো দিন? অবভিয়াসলি করছো একবার না একবার। এক্স-রেতে কী দেখো? এখানে তোমার হাড্ডির বা স্কেলেটনের শেপটা থাকে না? তোমার কি গোস্তগুলো দেখা যায় বা মাসেলগুলো দেখা যায়? দেখা তো যায় না, খালি তোমার বোনের স্ট্রাকচারটা দেখা যায়। এখন বোন এর স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, তার মানে কি হচ্ছে? তোমার বোনের ভিতর দিয়ে ওই এক্স-রে বের হয়ে এই ফিল্মের উপর পড়ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ক্যান সি দি ইমেজ। এখানেও সেম কাহিনী। কি হচ্ছে? এই যে জিঙ্ক সালফেট পর্দাটা আর এখানে যে হিলিয়াম প্লাসটা যাচ্ছে, এগুলো যে নিক্ষিপ্ত হচ্ছে, এগুলো নিক্ষিপ্ত হয়ে আমার এই পর্দার উপর পড়তেছে, সবগুলো দেখা যাচ্ছে, সবুজ সবুজ লাইটাস। তো এগুলো পড়ার ফলে আমাদের একটা বর্ণ দেখা যাচ্ছে। তো এখানে কাহিনী কি হচ্ছে? কাহিনী হচ্ছে প্রত্যেকটা আলোই তো আমরা জানি এক ধরনের শক্তি কনভে করে। ছোটোবেলা থেকে বোরের পরমাণু মডেল থেকে পড়ে আসছি, সে শক্তি হলো E=hc/λ, এটাই তো। এখন এই শক্তিটা কনভে করতেছে সবাই। তো যখন এই জিঙ্ক সালফেট বা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দার মধ্যে পড়ে, তখন এই যে বিভিন্ন শক্তির যেই ফোটন বা আলো, এগুলো এই অনুপ্রভা সৃষ্টিকারী পর্দাটা শোষণ করে নেয়। শোষণ করে তোমাকে যে আউটপুটটা দেখায় যে হ্যাঁ এই রং আসছে, শোষণ করে তাইলে তোমাকে কী করতেছে? দৃশ্যমান আলো দেখাচ্ছে। তাহলে অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা কি? এটা হোপফুলি ক্লিয়ার। কি এটা বেসিক্যালি কাজ হলো যে হ্যাঁ তোমার এখানে যেই বিভিন্ন শক্তির যেই ফোটনগুলো যাচ্ছে, আলোর ক্ষুদ্রতম একক ফোটন, যেটার সূত্র হইলো এই যে E=hc/λ, এই যে আমাদের E=hc/λ। তো এইটার মানে প্রত্যেকটা ফোটন এই পরিমাণ এনার্জি কনভে করে। তো প্রত্যেকটা ফোটন যে পরিমাণ এনার্জি কনভে করলো, এই এনার্জিগুলার পরে মানে এই জিঙ্ক সালফেট পর্দায় পড়ে বা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দায় পড়ার পরে এগুলো শোষণ করছে এনার্জিটাকে, মানে এই পর্দাটা ওই এনার্জিটা শোষণ করার পরে সে বিকিরণ করছে কিসে? দৃশ্যমান আলো, মানে আমরা যেটা দেখতে পাই, চোখে দেখতে পাই। আমরা কিন্তু ওই যে বেনি আসহকলা দেখতে পাই, আমরা কিন্তু ইনফ্রারেড দেখতে পাই না বা এক্সরে দেখতে পাই না। তুমি কি এক্সরে ফিল্মিং করার টাইমে দেখো যে তুমি যে কোন ধরনের রে পড়তেছে বা কোন রঙের রে পড়তেছে? তুমি কিন্তু দেখতে পাও না। বা তুমি কি রেডিও ওয়েভ সিগন্যাল দেখতে পাও? তা তো দেখতে পাও না। বা ওয়াইফাই সিগন্যাল দেখতে পাও না। তো ওইরকম আর কি, আমাদের ভিজিবিলিটি খুবই কম। এটা আমরা পড়বো সামনে, এই চ্যাপ্টারেই আছে, সমস্যা নেই। জাল টাকা শনাক্ত করবো আমরা, অনেক ইন্টারেস্টিং জিনিস। সো দ্যাটস ইট, হোপফুলি দি মেইন কনসেপ্ট ইজ ক্লিয়ার। এখন কথা হলো, ভাই আমরা কি এই ছবি আঁকবো না? এত আধুনিক ছবি তোমাদের আঁকা দরকার নেই। আমি একটা ছবি এঁকে দেই, তাইলে বুঝবা। আমরা পরের স্লাইডে চলে যাই এইখান থেকে। আরে আমরা যদি সব এগুলো আবার রিমুভ করে ফেলি, ট্যাং 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 ট্যাং, বাদ। আল্লাহ, রাদারফোর্ডের বড় মডেলটা তো রাখা দরকার ছিল। আরে Ctrl Z, কিরে কোনটা আসতেছে? আল্লাহ, এত কিছু আসতেছে, ওইটা আসতেছে না কেন? সবই এসে পড়ছে সেই ওই এক রাদারফোর্ড পরমাণু মডেল উপরেরটা বাদে সব এসে পড়ছে। হ্যাঁ আসছে এখন। তো আমরা ডিলিট করবো তো এগুলা, এই যে করলাম, হ্যাঁ রাদারফোর্ড পরমাণু মডেল। সো এখানে আমরা আঁকবো হইলো খুবই ইজি একটা সিম্পল একটা ইমেজিং আঁকবো। সেটা হইলে এখানে একটা সার্কেল দেবো আমরা, আরে ছোট্ট একটা সুন্দর মতো সার্কেল দেব। বাইরে ওই যে অনুপ্রভা সৃষ্টিকারী পর্দাটা একটু গ্যাপ দিয়ে দিবা। এরপরে একটা
যাচ্ছে না তাচ্ছে একটা থিকনেস দিয়ে দিবা, বাট প্যারালাল রাখবা। আমার এখানে ড্রয়িংটা সুন্দর হয় নাই, বইয়ে দেখবা ড্রয়িংটা দেওয়া আছে সুন্দর মতো, যে একটা থিকনেস রেখে ফেললা। এখন অবশ্যই এটা তোমার কালার করা দরকার নেই, আমার এখানে কালির অভাব নেই, তাই আমি কালার করতেছি। টং 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 ডিং 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 ডিং। হ্যালো বাচ্চো। ওকে, সো এটার ভিতরে আমার কি থাকবে, ওই যে নিউক্লিয়াসটা থাকবে, আর এখানে আমার কি থাকবে, ইলেকট্রনসগুলো থাকবে। এই যে ইলেকট্রনস ইলেকট্রনস ইলেকট্রনস, ওই যে এটা হলো গোল্ড প্লেটটা, বুঝছো না, গোল্ড প্লেটটা। আর এখান থেকে আমার কি আসতেছে, আমার রেটা আসতেছে। তো রে আসার পরে এখানে কি হচ্ছে, এইভাবে চলে যাচ্ছে রে, একটু বাঁকবে, কারণ এই যে পজিটিভ চার্জ আছে না, হালকা একটু বাঁকবে, বাঁকলো। এরপর আরও ফালাও, এবার তুমি এই বরাবর ফালাও। এবার ওই বাঁকানোর কোনো ওয়ে আছে নাই তো, বরাবর, আরে তাও তো বেঁকে গেল কেন। আচ্ছা, আমি অনেক ভালো মানুষ, আমি ডিরেক্ট এটা নেব। 0 ডিগ্রি হয় না কেন, এই যে। তো এরপর আমি এখান থেকে একটা ফালাইলাম, সোজা গেল। এরপর আমি আমার মন চাইছে আমি এখান থেকে একটা ফালাইলাম, সোজা গেল। কিন্তু হোয়াট ইফ আমি এখন এই বরাবর, মানে কি বলে, একবারে বরাবর না, একটু সাইড করে, মানে হ্যাঁ, আমি এই বরাবর একটা মারলাম। তো এই বরাবর মারলে কি হবে, যখন এই বরাবর মারবা তখন দেখবা এটা রিটার্ন করতেছে, এইখানে এসে পড়তেছে। কেন? কারণ এই যে তুমি তো মারতেছো, কি তুমি মারতেছো, তোমার মনে রাখতে হবে, তুমি কিন্তু মারতেছো এখানে হিলিয়াম 2+, হুইচ ইজ পজিটিভ। নিউক্লিয়াস আমাদের কি থাকে, পজিটিভ চার্জ। সো পজিটিভ পজিটিভ কী করবে, বিকর্ষণ করবে না, দ্যাটস ইট, বিকর্ষণ করে তাহলে এখানে এসে পড়লো। এরপরে একটা রে তুমি সাপোজ মারলা একদম বরাবর নিউক্লিয়াস, তা তুমি আমাকে বলো একদম বরাবর নিউক্লিয়াস মারছো, তাহলে ওইটাকে একদম বরাবর তোমার দিকে আউটপুট দিবে না, দ্যাটস ইট, একদম বরাবর তোমার দিকে আউটপুট দিবে। হোপফুলি ক্লিয়ার ইনাফ। আমি এটা একটু নিচে নামি, সরি, একটু নিচে নামাই দিছি, সো বুঝতে ক্লিয়ার। সো মানে কি, সাদা রেটা গেল একদম বরাবর, যেহেতু নিউক্লিয়াসে পড়ছে এটা ফেরত আসলো। তো এইরকম নাম্বারটা আসলে কত, এটা হলো তুমি যদি 20,000টা ফালাও মানে এই হিলিয়াম কণা, তখন একটা মাত্র রিটার্ন করবে। এটা খুবই ভালো একটা ইনফো, যে কোনো এক্সামে দিতে পারে, যে 20,000 কণা ফেললাম, সরি, তাহলে আমি একটা কাজ করি, কালার ম্যাচিং রাখি। হ্যাঁ, আমরা 20,000 কণা ফেললাম, এর মধ্যে রিটার্ন আসবে কয়টা, একটা, একদম বরাবর রিটার্ন যেটাকে বলে। এই যে সাদা অনেকগুলো ফেলতেছি আমরা, এর মধ্যে একটা মাত্র কোনা পুরো রিটার্ন আসছে, আর বাকিগুলো এই যে এখানে যাবে, এখানে যাবে, পরে আরেকটা, এইটা যদি ধরি আরেকটা কোনা গেল, আরেকটা কোনা আমার এই যে সাদা কালার দিয়ে দিই, এই বরাবর গেল। তো এই বরাবর গিয়ে কী হবে, ওই যে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এটা এই বরাবর চলে গেল। দি ইনস্ট্রাকশনস আর ক্লিয়ার হোপফুলি, বুঝছো? না বুঝলে বলবা। ওকে, এখন কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে এই যে এখানে আমার রং টং হয়ে যাচ্ছে। কীরকম রং হয়ে যাচ্ছে, ওই যে আমরা দেখছিলাম আগের ছবিটায়, যে এখানে আলো পড়তেছে, আলো দেখতে পাচ্ছি আমরা, কারণ এগুলো কি আমার অনুপ্রভা সৃষ্টিকারী পর্দাটা, এই যে আলো দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, পরে এই যে আলো দেখতে পাচ্ছি, পরে এই যে এখানেও আলো দেখতে পাচ্ছি। মানে এগুলো তোমরা কালো কালি দিয়ে একটু গাঢ় করে দিবা জাস্ট, কারণ তোমার তো এখানে অনুপ্রভা সৃষ্টিকারীতা তুমি রং করতে পারবা না, আমি যেভাবে করে ফেলছি। অ্যান্ড আমরা যদি একটু ছোট্টখাটো নামকরণ করি, যে এইটা হলো আমাদের জিঙ্ক সালফেট, সরি, জিঙ্ক সালফেট আবরণ। ওকে, এই যে এই বস্তুখানা হলো আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার তাহলে কে করলো, রাদারফোর্ড, কিন্তু তখন আমার নিউট্রন আবিষ্কার হয় নাই। ওকে, গেল। আর এগুলো হলো আমার আলোকিত অংশ, যে এই যে ব্লু ব্লু ব্লু, এগুলা আলোকিত অংশ।
এরপরে যেটা আসে আর কি কিছু আছে, আর এই যে মেইনলি আমরা এটাকে নিচ্ছি, এটা হলো আমার গোল্ড প্লেটটা, কত থিকনেস এগুলো আমরা দেখতেছি। এটা হলো 0.00004 সেন্টিমিটার গোল্ড প্লেট, 0.00004 সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা, এটা তোমরা একটু হাজার স্যারের বইয়ে দেখে নিও যে তোমাদেরটা চেঞ্জ করছে কিনা। আর আমার কাছে যে বইটা ওইখানে 4টা জিরো দিয়ে পরে 4 সেন্টিমিটার এরকমই দেওয়া, তোমাদেরটা চেঞ্জ করতে পারে, আমি নট শিওর, দেখে নিও। ওকে, সো এখানে আর কোনো কোয়েশ্চেন্স নাই, হোপফুলি ক্লিয়ার ইনাফ। আর ভাই এগুলো তো সোজা বাচ্চাদের জিনিস, এগুলো পরে মান সম্মান নষ্ট করতেছেন আপনার মতো। আচ্ছা তাইলে এখন আমরা ঠিকঠাক রাখি মান সম্মান। এখন রাদারফোর্ডের পরীক্ষার উপকরণসমূহ কী কী করলো? ওই যে তেজস্ক্রিয় মৌল, অ্যাজ ইন রেডিয়াম 88 নাম্বার, আর ইউরেনিয়াম 92 নাম্বার গেল। এরপর আচ্ছা পুরুত্ব দেখছো আমাদের টাইপিস্ট কী কাজ করছে, এটা 0.3 দিয়ে দিছে, ভুল লিখছে, 0.404 সেন্টিমিটার। আর এই যে আমাদের জিঙ্ক সালফাইডের আয়নাযুক্ত পর্দা বা ওই যে আমাদের অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা। এরপরে আসে পরমাণু মডেলের পর্যবেক্ষণ কী আসলো, প্রায় 99% আলফা কোণে পাত ভেদ করে সরাসরি চলে যায় এবং জিঙ্ক সালফেট পর্দাকে দীপ্তিমান বা আলোকিত করে। দেখলাম আমরা এই যে এক্সপেরিমেন্টে দেখলাম কি অলমোস্ট সবগুলোই সাইডে সাইডে চলে যাচ্ছে, আর কি দেখলাম একটা মাত্র কোণা বেঁকে আসতেছে। তো এটাই, এই যে তবে মাত্র কয়েকটি আলফা কোণা পথ থেকে বেঁকে যায়, খুব কম সংখ্যক আলফা কোণা, এই যে 20,000-এর মধ্যে একটা সোজা বিপরীত দিকে ফিরে আসে, কয়েকটা কোণা পথ বেঁকে যায়। এই যে পথ বেঁকে গেছে না, কয়টা কোণা, এই যে একটা, এই যে দুইটা, আমরাও তো এখানে দিছি, দুইটা কোণা পথ বেঁকে গেছে, তোমরা এখানে দিতে পারো 3-4টা কোণা ইফ ইউ হ্যাভ টাইম। সো পরীক্ষার হলে বলবো এত টাইমের সাথে যুদ্ধ করো না, মারা খেয়ে যাবা পরে, ইজি থাকো, ইজি থাকা ভালো। আচ্ছা সো পর্যবেক্ষণ আমাদের ক্লিয়ার ইনাফ, আর কোনো কোয়েশ্চেন নাই এখানে। এরপর এখানে বিচ্ছুরণের কিছু সিদ্ধান্ত আসছে, পরিমাণের অধিকাংশ স্থান ফাঁকাইতে হবে, কারণ ফাঁকা না হলে তো বরাবর চলে যেতে পারতো না, তো ফাঁকা দেখে বরাবর কোনো সাবস্টেন্স বাদে চলে গেছে। পরমাণু সমগ্র ভরে প্রায় পুরোটা কেন্দ্রে অবস্থিত, আর কেন্দ্রীয় অংশটি আকারে অত্যন্ত ক্ষুদ্র। এই যে নিউক্লিয়াসে সব ভর এক্সিস্ট করতেছে এখানে, কারণ কি যে প্রোটন এখানে সব ভর এক্সিস্ট করে, আর ওই যে নিউট্রনও আছে আমাদের, এটাই বলল সে যে এখানে সব কেন্দ্রীভূত। কারণ কি, কারণ যখন দেখলো সে একটা মাত্র রিটার্ন করতেছে তখন বুঝলো কি এটার আকারটা খুবই ক্ষুদ্র, এবং এখানে যখন রেটা পড়ে অ্যাট দ্য সেম টাইম এটা সোজা পথে ফেরত আসতে পারে। কিন্তু কয়টা আসে, 20,000-এর মধ্যে মাত্র একটা আসে, নোট ইট, 20,000-এর মধ্যে একটা আসে, মানে কিন্তু আকারটা খুবই ক্ষুদ্র। আচ্ছা আর কি আসে আমাদের, এই যে পরমাণু কেন্দ্রে একটি অত্যন্ত মানে ক্ষুদ্র ঘন ও ধনাত্মক চার্জযুক্ত অংশ বিদ্যমান, এটি নিউক্লিয়াস। সংজ্ঞা, এই যে নিউক্লিয়াস আবিষ্কার হয়ে গেল। একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট ধনাত্মক চার্জের পরিমাণ সংখ্যা জেড, পারমাণবিক সংখ্যা জেড এর সমান। নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস ইস টু পরমাণু 1:10⁵। আচ্ছা এখানে যে অনুপাতটাও লিখছে এটা আমি আমার ঠিক মনে হয় না ও ঠিকঠাক লিখছে, আমি যদি আমার মুখস্থটা বলি সেইটা হলো নিউক্লিয়াসের, আচ্ছা এটা কী বলছো, আকার লিখছে। আমি যতদূর জানি এখানে ব্যাসের একটা তুলনা দিয়েছিল বইতে, যে এইটা আমরা যদি একটু লিখি, হাইড্রোজেন পরমাণুর যেই ব্যাস মানে কি ডায়া, এটা বইয়ে দেওয়া ছিল 10⁻⁻10 নাকি 10⁻⁸ সেন্টিমিটার। এটা হাইড্রোজেনের ডায়ামিটার মানে কি, এটা তো সবচেয়ে ক্ষুদ্র। তো এইটারও, আর যদি এটার তুলনায় আমার নিউক্লিয়াসের ব্যাসে যাই, এইটার নিউক্লিয়াস আসছে হলো 10⁻⁻12 থেকে 10⁻⁻18 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ক্ষুদ্র এটা। 18 না, এটা 13, সরি, -13। আচ্ছা 8, 3, 15। হ্যাঁ তাইলে এই অনুপাতটা আসলে ঠিক আছে। কীভাবে ঠিক আছে, তুমি যদি দেখো যে 10⁻⁻, নিউক্লিয়াস তো উপরে, তাহলে উপরে তুমি -13 বসো, আর নিচে বসা হলো 10⁻⁻8 পরমাণু যেটা, তাহলে কী পাচ্ছ 10⁻⁻5 না, কারণ 10⁻⁻13 মানে কি ইন্টু হবে 10⁻8, যেহেতু উল্টায় যাবে, তো -13 + 8 -5, দ্যাটস ইট। তাহলে এখানে আর কি মাইনাস হবে, একটু ভুল করছে ও, ছোট্ট ভুল,
ছোট্ট বন্ধু যে এঁকেছে লিখেছে আমার এটা, সে খুবই ছোট্ট লিখতে লিখতে, যে অত্যন্ত ক্ষুদ্র লিখতে লিখতে সে একটি ক্ষুদ্র ভুল করে ফেলেছে। যাই হোক, দি থিংস আর ক্লিয়ার, গুড। এরপরে আমরা যদি সীমাবদ্ধতায় যাই, কি আসে? আচ্ছা হ্যাঁ, সীমাবদ্ধতাটা খুবই ইম্পর্টেন্ট। এটা ঘতে দেয়, কোন বোর্ডে জানি দিছিল আমার ঠিক মনে নেই, রাজশাহী বোর্ডে মেবি দিছিল 2020 সালে, বাট দেয়, এটা বেশ দেয়। আর দেয় বোর্ডেরটা, আমরা নেক্সট ক্লাস বোর্ডেরটা দেখবো। বোর্ডের পরমাণু মডেল থেকে আসলে অনেক কোয়েশ্চেন্স আসে, অনেক ইকুয়েশনস আসছে আমাদের, কিন্তু কীভাবে আসছে ওইটা অনেক ফানি একটা কাহিনী। এত এক্সপেরিমেন্ট করছে, বোর্ড কোনো এক্সপেরিমেন্টও করে নাই, সে জাস্ট ঘুম থেকে উঠছে, ফর্মুলা দিয়ে দিস, তার ফর্মুলাটা এতই পিকিউলিয়ার, ওইটা আমরা দেখবো সামনে। কিন্তু তার ফর্মুলার যে প্রমাণ, ওইটার থেকে যে অ্যাপ্লিকেশন আসছে, অন্যান্য সায়েন্টিস্টরা যা বের করছে সেগুলো অ্যাকচুয়ালি কাজ করে, ওয়ার্কআউট করে। সো ফালায় দেওয়ার মতো জিনিস বলে নাই সে, আমরা দেখবো সামনে। আজকে রাদারফোর্ডটা শেষ করে ফেলি। সীমাবদ্ধতা যদি যাই, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত কণা যেমন ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, ভালো কথা। এতে ইলেকট্রনের কক্ষপথ ছোট হতে থাকবে এবং এক সময় এটি নিউক্লিয়াসে গিয়ে পড়বে, ফলে পরমাণু অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যা বাস্তবে ঘটে না। এখানে কি বললো বেসিকলি, তুমি যদি চিন্তা করো যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, এর চারপাশে তুমি ঘুরাইতেছো। সো ম্যাক্সওয়েল বললো যে যদি আপনি ঘুরাইতে থাকো তুমি একটা নেগেটিভ চার্জকে, তুমি কি চার্জ ঘুরাচ্ছ? নেগেটিভ চার্জই তো ঘুরাচ্ছ, অন্য কোনো চার্জ তো না। কার পাশে? পজিটিভের পাশে। এখন তুমি কি জানো, তুমি যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কাছাকাছি রাখো, আকর্ষণ করবে, অবভিয়াসলি করবে, বিকর্ষণ তো করার কোনো পসিবিলিটিসই নেই, যেহেতু বিপরীতধর্মী চার্জ। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটাই বললো যে যেহেতু বিপরীতধর্মী চার্জ, আবার তুমি চক্রাকারে ঘুরাচ্ছ, ভালো কথা। তাহলে ঘুরাইতে অবশ্যই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের দিকে পতিত হবে। কেন পতিত হবে পজিটিভ চার্জের দিকে? একটা কোয়েশ্চেন জাগতে পারে, কেন পজিটিভ চার্জটা ইলেকট্রনের দিকে যাচ্ছে না? কারণ পজিটিভ চার্জে বা প্রোটনের ভর ম্যাসিভ, বেশ বড় ইলেকট্রনের ভরের থেকে। কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হোপফুলি। এখন প্রোটনের ভর কত? প্রোটনের ভর তোমার অ্যাপ্রক্সিমেটলি, প্রোটনের ভর 10⁻⁻, কততে? এই চেক করো কততে, আমিও চেক করি, ওয়েট, ক্যালকুলেটারই তো থাকে এগুলো। আচ্ছা, mass of proton 1.67, তাহলে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। বলতে পারো যে ভাই -27 তো এমনি অনেক ছোট, তাহলে ইলেকট্রনেরটা দেখে কি বলবো? ইলেকট্রনের হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি, এ তো আরোই নাই, মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগবে সহজ কথা কিছুদিন পরে এটা, যদি এমনি চলতে থাকে। বাট ভুগে না, সো তা আমরা ওকে ভুগাইতে পারবো না। কাহিনী হচ্ছে, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আসলে প্রোটনের ভরটা ইলেকট্রনের থেকে অনেক বেশি। তো প্রোটনকে নাড়ানোর থেকে ইলেকট্রনের নড়াটা ইজি, প্রোটনের মধ্যে চার্জটা বেশি, চার্জ ডেন্সিটিটা বেশি, যেহেতু এর ভর বেশি। এগুলো আমরা পড়বো সামনে। তো এই জন্য ইলেকট্রনটা আমার পাতিত হবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটাই বলছে যে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতেছে তো ইলেকট্রন, সো শক্তি বিকিরণ করতেছে, ট্যাং 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 ট্যাং, শক্তি বিকিরণ করতেছে, চিউ 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 চিউ, ভালো কথা করবে, এবং কক্ষপথ ছোট হতে থাকবে, একসময় নিউক্লিয়াসে পড়বে। আচ্ছা, কোয়েশ্চেন হলো যদি ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে তখন কি ঘটবে বলো? খুবই সিম্পল, তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। কীভাবে বিলীন হয়ে যাচ্ছে? তুমি নিজে একটা হিউম্যান মানে কি? তুমি কার্বনের পুরো শিকল দিয়ে তৈরি অর্গ্যানিক কম্পাউন্ড, তুমি পুরাইলে ছাই হয়ে যাবা, হাড্ডি বাদে, ওইটা আলাদা বিষয়, ওইটা আমরা দেখবো আস্তে আস্তে অর্গ্যানিকে। তো তুমি মেইনলি কার্বন কম্পাউন্ড, তুমি পুরাইলে ছাই হয়ে যাবা। কথা হচ্ছে কোনো একটা পরমাণু বা তুমি স্টেবল আছো কেন? এই তোমার ভিতরে যে অ্যাটম বা পরমাণু, এই স্ট্রাকচারটা স্টেবল দেখেছো, তুমি স্টেবল আছো। এখন এটা যদি আনস্টেবল হয়ে যাও, তুমিও আনস্টেবল হয়ে যাবা। ওকে, তো যদি ইলেকট্রন প্রোটনে বা নিউক্লিয়াসে পাতিত হয় তখন কি হবে? বা পড়ে গেছে, তখন আসলে পরমাণুটাকে এক্সিস্ট করবে? ইলেকট্রন নাই, তো ইলেকট্রন বাদে পরমাণুটা কেমনে এক্সিস্ট করবে? আবার তুমি প্রোটনের উপর ফেলে দিছো, দ্যাট মিনস এখানে একটা ব্লাস্ট হয়ে যাবে, বা অন্য একটা কিছু কলিশন হবে, ঘর্ষণ হবে, কিছু একটা হবে, সংঘর্ষ হবে। সো তখন কি আসলে এক্সিস্ট করবে জিনিসটা? পসিবিলিটিস খুবই কম। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আর থিঙ্কিং আমরা বলতে পারি যে আসলে আমরাই এক্সিস্ট করতাম না যদি এই জিনিসটা হয়ে যেত। তো
তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই একটা ভুল ধরলো যে হ্যাঁ তোমার তো এটা ভুল, আসলে এটা তো এমনি কাজ করে না। এই ভুলটা সে আনছে কিভাবে? বিজ্ঞানী রাদারফোর্ড আসলে যে কাহিনী করছে সেটা হলো এই 2 নম্বর পয়েন্ট আমরা পড়লে বুঝবো। সৌরজগতে সূর্য এবং গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জহীন। বিজ্ঞানী রাদারফোর্ড আসলে যখন এই মডেলটা দিল তখন সে বলল যে এটাকে বললো সে এটা হলো সৌরজগতের মানে একটা মডেল, সৌরজগৎ ভিত্তিক মডেল। সে বলে যে কেন্দ্রের নিউক্লিয়াস মানে এটা সূর্য আর আশেপাশে হলো আমাদের যে গ্রহগুলা ঘুরে, সে এটা বলল। বাট মানে সে তুলনা দিল পরমাণুকে আমাদের সৌরজগতের সাথে। বাট ইজ দিস রিয়েল? মানে গ্রহের কোনো চার্জ আছে? গ্রহের তো কোনো চার্জ নাই। গ্রহের হ্যাঁ একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট চার্জ তো নাই। বাট ইফ উই কনসিডার দি মানে আমরা যদি পরমাণুর ক্ষেত্রে আসি তখন আমরা কি দেখতে পাই যে ইলেকট্রনের একটা পার্টিকুলার চার্জ আছে, প্রোটনের একটা পার্টিকুলার চার্জ আছে, নিউটনের চার্জ নেই, আছে বাদ দিই, বাট বাকিগুলোর তো আছে। এটাই কাহিনী হলো যে সে বলল যে এটাকে সৌরজগৎ ভিত্তিক মডেল বা সৌরজাগতিক মডেল। যখন এটা বললো তখন আসলে একটা ইরর এসে বললো, সেটা হলো সৌরজগতে সূর্য আর গ্রহসমূহ তো সামগ্রিকভাবে চার্জহীন, এতে তো কোনো চার্জ নেই, আধান নাই। কিন্তু পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস হলো ধনাত্মক, কারণ কিছু প্রোটন থাকে, এবং ইলেকট্রন হলো ঋণাত্মক, চারদিকে ঘুরে ইলেকট্রনগুলো। চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত অতি পারমাণবিক কণার তুলনা করা ত্রুটিপূর্ণ। সে যখন এই তুলনাটা করছে তখন তার মাথায় এটা খেলে নাই মেবি যে ওইটা তো ডুবে যাবে আসলে, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল আসলে পরে ভুলটা ধরাই দিয়েছে যে হ্যাঁ এটা তো একটা ভুল, তোমার এটা তো পড়ে যেতে পারে, কোনো স্টেবিলিটি নাই তোমার কথায়। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলো, দুইটা পয়েন্ট। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঠিক কতটা দূরে রেখে বা কী ধরনের পথে বৃত্তাকার নাকি উপবৃত্তাকারে ঘুরে তার কোনো সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয় নাই। এটা যে এমনি গোল গোলে ঘুরবে নাকি উপবৃত্তাকারে ঘুরবে, সরি এখানে না একে আমি এইভাবে আঁকি, এটাকে উপবৃত্তাকারে ঘুরবে নাকি কিভাবে ঘুরবে এটা কিছু সে বলে দেয় নাই। তো বলে না দেওয়া কী হয়েছে, ওই যে সে একই ধরনের ইরর আবার আসতেছে যে এটা তো পড়ে যেতে পারে, এটা তো তুমি কোনো স্টেবল বলো নাই যে আসলে কিভাবে ঘুরবে। এই স্টেবিলিটিটা বলছে হলো বোর, আমরা বোরে যখন যাব তখন পড়ব। এরপরে হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণুর বর্ণালী কেন তৈরি হয় তা দেখতে কেমন হবে সে সম্পর্কে কিছু বলে নাই। বর্ণালী কোত্থেকে আসলো, ওই যে আমরা ছোট্ট পড়েছি যে এই যে ইজ ইকুয়ালস এসি বাই ল্যামডা, মানে একটা এনার্জি অমিট করতেছে। এনার্জি যখন অমিট করে তখন একটা বর্ণালী বা রেখা দেখা যায়, যেটা আমরা দেখতে পাই স্পেকট্রোস্কোপি মাধ্যমে। স্পেকট্রোস্কোপ একটা যন্ত্র আছে, সেটার মাধ্যমে আমরা এই রেখাগুলো দেখতে পাই। এই জন্য স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালী আমরা দেখি হলো স্পেকট্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে। এটা আমরা ইন ডিটেলস বোরে পড়বো, কারণ বোর বেসিক্যালি এটা অনেক কাজ করছে। ওইখান থেকে আমরা রিডবার্গ ধ্রুবক আসছে, রং টং দেখা গেছে যে হ্যাঁ দৃশ্যমান আলো দেখা যায় কি না, লাইমেন সিরিজ, বামার সিরিজ, আরও অনেক সিরিজ এসে পড়ছে, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। বাট যখন রাদারফোর্ড এই মডেল দিল, সেই বিজ্ঞানী এই যে এইরকম একটা যে আলো সৃষ্টি হয় বা বর্ণালী সৃষ্টি হয়, বিভিন্ন কালার সৃষ্টি হইতে পারে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হতে পারে, এরকম সে কোনো আইডিয়া দেয় নাই, সে জানেও না যে এরকম কিছু হইতে পারে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে বিন্যস্ত থাকে, এই যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, ওই যে আমরা পড়ে আসতেছি কি 2n², পরে আমরা পড়ে আসলাম কি ছোট্টবেলায় 1s2 2s2, পরে যে আফবাউ নীতি, অনেক কিছু পড়ে আসছি 9-10-এ। তো যখন সে এই মডেলটা দিল সেগুলোর কোনো ব্যাখ্যা দেয় নাই যে আসলে কিভাবে থাকে, হাউ, মানে ইলেকট্রন কি আকাশে বাতাসে থাকে না কোনো রুলস ফলো করে থাকে, সে কিচ্ছু বলে নাই। সে বলছে হ্যাঁ থাকে, এই বলে সে চলে গেছে। ফানি কনসেপ্ট হলো বিজ্ঞানী বোর যে এ আসলে এই রাদারফোর্ডেরই স্টুডেন্ট। এ তো আগে ওই যে দুই স্টুডেন্ট কে মার্সডন আর গিগার, দুইজনকে নিয়ে এক্সপেরিমেন্টটা করছিল, গাইগার। তো এরপরে 1913 সালে তার আরেক স্টুডেন্ট নাম হলো বিজ্ঞানী বোর, সে আসলে এক্সপেরিমেন্ট করে পুরো কেমিস্ট্রিটাকে একটু পাল্টাই দিল, পুরো নতুন ধরনের ইতিহাস শুরু হয়ে গেল, অনেক কিছু শুরু হয়ে গেল। যে আসলে কী শুরু হলো আমরা যদি একদম শর্টে বলি, সে শুরু করলো হলো যে এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এটা চারদিকে ঘুরতেছে, কক্ষপথ একটা, কক্ষপথ দুইটা, বা ইনফাইনাইট লেভেল কক্ষপথ ধরি। তো সে নাম দিল যে N1, এটা নাম দিল K, N2 এটা নাম দিল L, এভাবে নাম দিল। এরপরে নাম দিল কি এই যে কেন্দ্র থেকে এইখানে যেতে, সরি হোয়াইট মার্কারটা যদি নেই, এইখানে যে দূরত্ব, এখানে বলতে আমার যে শেল পর্যন্ত বা ইলেকট্রনটা যেখানে থাকে, কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব, এটাকে সে রেডিয়াস ধরলো,
তার মানে রেডিয়াস ধরা মানে কি, এটা অবশ্যই সে বলতে চাচ্ছে এটা বৃত্তাকার। উপবৃত্তাকার তো রেডিয়াস বলা হয় না, উপবৃত্তাকারে তো শেপটা এরকম হয়। তখন এখানে আমার যে উপকেন্দ্র থাকে এটার থেকে এইটার দূরত্ব যায়, এটার থেকে এইটার দূরত্ব অবশ্যই সেম না, আলাদা। সো সে বলল কি যে রেডিয়াস থাকবে, তো রেডিয়াস থাকা মানে কি, আমার এটা বৃত্তাকার পথ, সে একটুক বলল। সে আরও বলল যে ইলেকট্রনরা যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, সাপোজ নিচ থেকে উপরে আসলো, তখন তারা কি করবে, আমরা যদি বাসাবাড়ির হিসাবে দেখি, বাসাবাড়ির হিসাবে দেখলে একদম ছোট্ট সহজ এক্সাম্পল, নিচের তলায় বাসা ভাড়া কম থাকে, উপরে তলায় উঠতে উঠতে বাড়তে থাকে, তার মানে তোমার কি টাকা পয়সার অ্যাবজর্পশন বেশি, রিলিজিং পাওয়ার কম। তো এরকমই যখন এটা নিচের অরবিটালটায় থাকতেছে 1 নম্বরে বা কেতে, তখন এটা এনার্জি কম, সে চাচ্ছে আর উপরে যাইতে, 2 নম্বর তলায় যেতে চায়, বা এল যেই শেল ওইখানে যেতে চায়। যখন যেতে যাবে তখন তাকে কী লাগবে, এনার্জি আরও অ্যাবজর্ব করা লাগবে। এখন এনার্জি যখন অ্যাবজর্ব চলে তখন কালার দেখা যায় ব্ল্যাক, এটা আমরা নেক্সট দিন পড়বো কেন কি হচ্ছে। আর যখন উল্টাটা করতে চায়, মানে তুমি 2 তলা থেকে সাপোজ 2 তলা থেকে 1 তলায় নামলা, মানে কি তোমার এখন বাসা ভাড়া কম দেওয়া লাগবে, মানে কি তুমি একটা ফ্রি স্পেস পাচ্ছ, তুমি রিলিজ করতে পারতেছো টাকাটা। তো এখানে কি হচ্ছে, ইলেকট্রন এনার্জিটাকে রিলিজ করতেছে, এনার্জি রিলিজ করার ফলে যখন আমার এই যে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসলো ইলেকট্রন, এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ। এখন এনার্জি রিলিজ করে কিভাবে, সে এনার্জি রিলিজ করে হলো ফোটন রূপে। ফোটন মানে কি, আলোর ক্ষুদ্রতম একক। এইটারই এনার্জি স্কেল আমরা মাপি E=hc/λ, যেটার প্রমাণ বিজ্ঞানী বোর্ড দেয় নাই, বলছে প্রস্তাবনা, তুমি মানলে মানো, না মানলে না মানো। এগুলো সব আমরা নেক্সট ক্লাসে পড়বো, একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে কী পড়বো আসলে। আর এখানে আরেকটা বললো h/μ। আচ্ছা, বইয়ের মধ্যে এটা দেখবা এইভাবে লেখা, দি থিং ইজ অ্যাকচুয়ালি সেম, তুমি যেটাই লেখো, কারণ দুইটাই ফ্রিকোয়েন্সি বোঝায়। তো এনার্জি এটা, এইসব জিনিস বললো। অ্যান্ড এখান থেকে আসলে আমরা প্রমাণ করব যে রেডিয়াসটা কীরকম হয়। এখান থেকে আমরা প্রমাণ করব যে আমাদের ভেলোসিটি কীরকম ইলেকট্রনের, কারণ ইলেকট্রন তো একটা বেগে ঘুরতেছে পুরো চারদিকে, ইলেকট্রন তো স্থির বসে নেই। ইলেকট্রন স্থির বসে থাকলে তুমি আসলে এক্সিস্ট করতে না, তুমিও স্থিরই হয়ে যেতে, পুরো নাই হয়ে যেতে। পরে আরেকটা ক্যালকুলেট করবো, সেটা হলো এনার্জি। কার এনার্জি, এখানে তো বলতে পারো ভাই এটাও তো এনার্জি, এটা কার এনার্জি, এটা কিন্তু ফোটনের এনার্জি। যে যখন একটা ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে মুভ করতেছে, সে একটা এনার্জি ছাড়তেছে বা অমিট করতেছে বা গ্রহণ করতেছে। যখন নিচ থেকে উপরে যাচ্ছে তখন গ্রহণ করে, আর যখন উপর থেকে নিচে যায় তখন রিলিজ করে। তো ওইটা রিলিজের যখন করে, ইলেকট্রন কিভাবে রিলিজ করবে, আলোর ক্ষুদ্রতম একক কি ফোটন, ওইভাবে রিলিজ করতেছে। এখন এইভাবে রিলিজ করে আমরা এনার্জিগুলো দেখলাম, কিন্তু এটা কি ওই ইলেকট্রনটার এনার্জি, মোটেও না। ইলেকট্রন যেই শেলে আছে বা যেই কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের এনার্জি, মোটেও না। এগুলো আমরা দেখবো নেক্সট দিন যে কীভাবে। অ্যান্ড যখন এই যে বললাম, তুমি বলা যে ভাই আচ্ছা ঠিক আছে তাইলে এনার্জি আসছে, আচ্ছা এনার্জি আসছে, তো এখানে যে একটা ল্যামডা আছে না আমার, তো ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কখন আমরা বুঝতে পারবো যে এটা তরঙ্গ দৈর্ঘ্য আসছে কেন। অবভিয়াসলি এখানে একটা রের খেলাধুলা চলতেছে। তোমরা কেমিস্ট্রি বইয়ের একদম মলাটে যদি দেখবা যে একটা বিশাল বড় চার্ট দেওয়া আছে, ওই চার্টটা আমরা মুখস্থ করা লাগবে আনফর্চুনেটলি, কিছু কিছু জিনিস আমরা দেখবো কী কী মুখস্থ করা লাগে। তো এটাই কাহিনী। আর ওইখান থেকে যে কাহিনীটা আরেকটা আসে, সেটা হলো এই যে বর্ণালীর ব্যাখ্যা। তো তুমি যখন বললা যে আচ্ছা ভাইয়া তাহলে তো একটা এনার্জি অমিট হচ্ছে এখান থেকে, আসলে তাহলে আমরা ফোটন যেহেতু বললাম, তাহলে আলোর ক্ষুদ্রতম একক, তাহলে আলো টাইপ কিছু একটা আসবে, রে টাইপ আসবে। তো ওইটাই আনতে আনতে সে আসলো হলো রিডবার্গ ধ্রুবক, যেখান থেকে আসলে আমরা পরে আরও সিরিজ আসলো, কী সিরিজ, লাইম্যান, বামার, প্যাশ্চেন, আরও অনেক সিরিজ। অ্যান্ড দ্যাটস হাউ আস্তে আস্তে কেমিস্ট্রি অনেক ইভলভ হয়ে গেল। এরপরে চ্যাপ্টার এটা দিয়ে মানে বোর পরমাণু মডেল পড়লে মোটামুটি 60% অফ দি চ্যাপ্টার শেষ। এরপর আসে 50% অফ দি চ্যাপ্টার শেষ। এরপর আসে আমাদের দ্রাব্যতা অনেক অ্যাস্থেটিক একটা জিনিস, এটা পড়তে সেই মজা। চিনি গোলাবো আমরা, কিছুদিন পর শরবত বানাবো। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর টুডে। আরে আমার প্যার, থ্যাংক ইউ। একটু কি আজকের ক্লাস, নেক্সট দিন আমরা আসবো বোর পরমাণু মডেল নিয়ে। এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো এভাবে একদিন।